নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আপনাদের সামনে প্রত্যেক দিন আসি কিছু শেখানোর জন্যে। আপনারা জানেন হোমিওপ্যাথি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং। কারণ হোমিওপ্যাথি এত সহজ, এত সাধারণ এবং এত কি বলবো মানে কম মূল্যে ওষুধ পাওয়া যায়। এমনকি এটার যে চিকিৎসা পদ্ধতি সেটাও খুব সহজ। কারণ স্পিরিট এবং জলের মতো 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা ওষুধ খেতে হয়, কোনো ক্যাপসুল ট্যাবলেট এগুলো নেই। মানে অ্যালোপ্যাথির মতো এত জটিল কোনো ব্যবস্থা নেই যেটা দিয়ে হোমিওপ্যাথির চিকিৎসা করা হয়, একদম সহজ। এরপরেও সেটা হচ্ছে বিশেষ কোনো যন্ত্রপাতি প্রয়োজন হয় না, এমনকি স্টেথোস্কোপ, প্রেশার মেশিন এসবের পর্যন্ত দরকার পড়ে না হোমিওপ্যাথিতে। যদিও কিছু কিছু আমরা সামান্য কিছু বোঝার জন্য এগুলো ব্যবহার করে থাকি। তাহলে আসুন, আজকে কিন্তু আমি ওই যে বলছিলাম আরেকটা নতুন রোগ নিয়ে আজকে আলোচনা করব। সেই রোগটা নয়, আমি এখন ওষুধগুলো নিয়ে আলোচনা করছি। তাই আজকে একটা ভেরি ইন্টারেস্টিং ওষুধ নিয়ে আলোচনা করব, ভেরি ইন্টারেস্টিং। যেটা কী দিয়ে তৈরি হয় আগে বলে নিই। সেটা হচ্ছে কার্বাইড, মানে গন্ধক, বাংলা ভাষায় যেটাকে বলে গন্ধক একটা খনিজ পদার্থ। এবং এটা বিশেষ করে এটা অদ্ভুত একটা জিনিস, যেটা থেকে এটার মধ্যে জল পড়লে যে কার্বাইড গ্যাস উৎপন্ন হয় সেটা দিয়ে আগুন জ্বলে, কিন্তু আগুন জ্বলে। তাহলে বুঝতে পারছেন যে কার্বাইড বা গন্ধকের মধ্যে কি আছে, একটা বিশেষ গুণ এটার মধ্যে আছে। সেই কারণে এটা অ্যান্টিবায়োটিক হিসেবে ভীষণ কাজে লাগে। আগের যুগে বাজারে যে মলম বিক্রি হতো সেটার মধ্যে ওই কার্বাইড গন্ধকের গুঁড়ো মিশিয়ে আরও ভ্যাসেলিন টেসিন এগুলো মিশিয়ে একটা মলম তৈরি করা হতো, যেটা চর্মরোগের জন্য দেওয়া হতো। সেই থেকে মেইনলি সালফার ওষুধটা কিন্তু মেইনলি চর্মরোগের জন্য। কিন্তু আজকে আমি এই সালফারটা আরও বিশেষ কী কী কাজে ব্যবহার হয় সেটা আমি বলে দিচ্ছি। এখন শুনুন, অ্যান্টিবায়োটিক এমন একটা শব্দ যেটা অ্যালোপ্যাথিতে সেটা ব্রহ্মাস্ত্র, এবং এই অ্যালোপ্যাথিটা পুরোটাই চলছে অ্যান্টিবায়োটিকের কারণে। অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো রোগ সংক্রমণ বন্ধ করা সম্ভব নয়। কারণ শরীরে যখনই কোনো অ্যান্টিভাইরাস তৈরি হয়ে যায় এবং সেখানে সেই জীবাণুগুলো লেগে থাকে, জমে থাকে এবং আক্রমণ চালায় দেহের টিস্যুগুলোকে নষ্ট করার জন্য, তখন এই অ্যান্টিবায়োটিক যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো দেহের মধ্যে ঢুকিয়ে দিতে হয়, যাতে ওই শত্রুর সাথে ওরা লড়াই করতে পারে। তো এটা অ্যালোপ্যাথিতে অনেকগুলো বেরিয়ে গেছে, অনেকগুলো রিসার্চের মাধ্যমে অনবরত অনেকগুলো অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে। আর হোমিওপ্যাথিতে এখনও সেই পুরনো এই কী বলে কার্বাইডকে অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়। মূলত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে হোমিওপ্যাথি জগতে সালফার যে ওষুধটা সেটা আসলে অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে। এটার প্রধান এবং সাধারণ একটা লক্ষণ বলে আমি বোঝাচ্ছি। আমি একটা শিশুকে চিকিৎসা করেছিলাম। এটার থেকে আমি আপনাদের বলে দিচ্ছি যে শিওর সাকসেসফুল যে সমস্ত ট্রিটমেন্ট সেগুলোই কিন্তু আমি বলে থাকি। দেখুন, বাচ্চাটার পায়খানা হচ্ছিল আমাশয়ের মতো, যেমন একটু সবুজ ফেনাযুক্ত যে আমযুক্ত যে আমাশয় বলতে পারেন বা দাস্ত বলতে পারেন, অল্প অল্প করছিল। অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, কমে না। কিন্তু আমি সালফার তাকে 2 ডোজ দিয়েছিলাম, সকালে এবং বিকালে, একদম সেরে গেছে। সেই থেকে এখন অবধি আমি দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা দিনই যতগুলো শিশুকে আমি দিয়েছি 100% সাকসেস দেখিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এই ওষুধটার কতটুকু শক্তি। আচ্ছা, এটা গেল পেটের ব্যাপার। সালফার কিন্তু চর্মপীড়াতে তো মেনলি ইউজ হয়, সবাই জানেন। সালফার চুলকানির জন্য এটা সেরা। চুলকানি, দেহের যে কোনো জায়গাতে চুলকানি হোক, সেখানে কিন্তু এই চর্মপীড়া সারাতে সালফারের বোধহয় এই পৃথিবীতেই জুড়ি নেই বলছি। তাই সালফারটাকে অনেকে চর্মপীড়ার একটা প্রধান ঔষধ হিসেবে ব্যবহার করেন এবং ঔষধ বানানোর ক্ষেত্রে সেটাকে অ্যাড করে রাখেন। আচ্ছা, এই সালফার কিন্তু আরও বিশেষ কয়েকটা রোগে কাজ হয়। যেমন চোখ উঠে গেল, চোখ লাল হয়ে গেছে, চোখ করকর করছে, আর চোখের মধ্যে জ্বালা যন্ত্রণা, আলো সহ্য হচ্ছে না, এরকম পরিস্থিতি, এই যে কনজাংটিভাইটিস একটা রোগ, যেটা চোখের রোগ, সেখানে কিন্তু সালফার দারুণ কাজ করে। এই সালফার দিয়ে দিলে চোখ কুটকুট করা, জ্বালা পড়া, জল পড়া সমস্ত কিছু ঠিক হয়ে যায় এবং সুন্দরভাবে হবে, কারণ এটা তো অ্যান্টিবায়োটিক। তো আচ্ছা, আরও রয়েছে। দেখুন, এই সালফার কিন্তু আরও কয়েকটা রোগে ভীষণ কাজ করে। বেশ কয়েকটি রোগ আছে যেগুলো সত্যি মানুষের মানে চিকিৎসা
আরোগ্য করার সাধ্যের বাইরে, কিন্তু সেখানে কিন্তু সালফার সাংঘাতিক সফলতা দেখিয়েছে। সেগুলো কি বলছে? ব্রঙ্কাইটিস, কাশি এবং টিবির যে লক্ষণগুলো আসে সেখানে সালফার কিন্তু দারুণ, মানে কি বলবো, কয়েকটা ডোজে কিন্তু সালফার ঠিক হয়ে যায়। আরও আছে উন্মাদ রোগী। সালফার এমন একটা ঔষধ যেটা দিলে পরে যে কোনো ব্যক্তির একটা বডি স্টিমুল্যান্ট হয়ে যেতে পারে, উত্তেজনা আসতে পারে, তার ব্রেন শার্প হয়ে যাবে। এ কারণে সব রোগেই কিন্তু আমরা সালফার একটু আধটু দিয়ে থাকি পরে। আর যখন রোগ দেখা যায় সেরে গেছে বা সেরে যাচ্ছে, রোগীর নিস্তেজতা, শরীরে স্ট্যামিনা নেই এবং বেশ নিস্তেজ হয়ে আছে, সেই মুহূর্তে সালফার কয়েকটা ডোজ দিলে পরে একদম শরীর চাঙ্গা, কি বলবো। তাহলে দেখুন সালফারটা কত কাজে লাগে। এই জন্যে সালফার একটা প্রধান ঔষধ, অ্যান্টিসোরিক ঔষধ, এবং এটা বিভিন্ন দুরারোগ্য যে রোগগুলো আছে সেগুলো সারাতেও সক্ষম। এই কারণে সালফার প্রায় সব ক্ষেত্রেই ইউজ হয়, কিন্তু সেটার ব্যবহারটা জানতে হয়। সালফারের ব্যবহার অনেকেই কিন্তু জানেন না, আর নতুন যারা তারা তো একমাত্র স্কিন ডিজিজ ছাড়া অন্য কিছু বুঝবেই না যে এটা আর কি লাগতে পারে। তাহলে এই জন্যই আমি বলছি যে সালফার সম্পর্কে ভালো করে পড়ুন, এবং সালফারের আরও যে বিশেষ গুণগুলো আছে, এক সালফার দিয়ে অনেকগুলো রোগ সারানো যায় এবং সাকসেসফুলি সারানো যায়, বিকজ ইট ইজ এ অ্যান্টিবায়োটিক। বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি বলছি, দেখুন পেটের যে সমস্ত রোগ আছে, বিশেষ করে ডিসপেপসিয়া, অজীর্ণ রোগ, বিশেষ করে ডিসপেপসিয়া অজীর্ণ রোগ, যেটা অর্থাৎ খাদ্য হজম হয় না, খেলে পরে গ্যাস অ্যাসিড তো আছেই, এরকম অবস্থাতেই সালফার আবার দারুণ কাজ করে। ওই যে বললাম অ্যান্টিবায়োটিক, তো শরীরে যদি লিভারে কোনো সংক্রমণ হয় থাকে তাহলে সালফার সেটাকে সারিয়ে তুলতে পারে। তাই বলছি এই ওষুধটাকে কখনোই ভুললে চলবে না। যারা হোমিওপ্যাথিক করছেন, শিখছেন, তারা সালফারটাকে একেবারে একটা অ্যান্টিসরিক প্রধান ওষুধ হিসেবে ব্যবহার করবেন। প্রায় সবগুলো রোগে এটা ইউজ করা যায়, কিন্তু বুঝে দিতে হবে। সালফারের অপপ্রয়োগ করা যায় না, এবং সালফারটাকে খুব বুঝে ইউজ করতে হয়। এটা এমন নয় যে ডেইলি খাবেন, ডেইলি খাওয়ার এটা ওষুধ নয়, এটা লিমিটেড ডোজ দিতে হয়। সেই ডোজগুলো একটু সাবধানে দিতে হয়, এক একটা রোগের এক একটা ডোজ, সুতরাং এটা বুঝে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই 1 দিন 2 দিনের বেশি আমরা দিই না, 1 দিন 2 দিন দিলে পরেই একদম ওকে, এর বেশি লাগেই না, ঠিক আছে? তো এটার জন্য বলছি সালফারটা এভাবে করবেন। দেখুন পুরাতন কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, যাদের অনেক পুরনো হয়ে গেছে, মানে কিছুতেই ছাড়ে না, এই ল্যাক্সেটিভ গুঁড়ো খেতে একদম অবস্থা কাহিল। ল্যাক্সেটিভ গুঁড়ো খেতেই লাগে, ল্যাক্সেটিভ গুঁড়ো না খেলে পরে হয় না, বা ল্যাক্সেটিভ ট্যাবলেট আছে, অ্যালোপ্যাথিতে ডালকুলেক্স আছে, এটা ওটা অনেক কিছুই আছে, কিন্তু খেতে অনেকেই হয়রান হয়ে গেছেন। হ্যাঁ, ওই যে পেট সাফা আছে, এবং বৈদ্যনাথের পঞ্চশর্কর চূর্ণ আছে, এটা আছে, ওটা আছে, এগুলো খেতে সবাই অভ্যস্ত হয়ে গেছেন, এবং মাঝে ভাবেন সারা জীবন কি এগুলো খেতে হবে? সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সালফার দারুণ কাজ করে। তাহলে জেনে নিলেন এই সালফার একটা মহৌষধ। এই সালফার এজন্যই আজকে আমি ভিডিওটা দিয়েছি যে এটা একটা খুব প্রয়োজনীয় ঔষধ। যারা হোমিওপ্যাথি শিখছেন, করছেন, তাদের জন্য সালফারটা একদম ঘরে রাখার মতো একটা ঔষধ। অবশ্যই ঘরে রাখবেন, এবং এটা দিয়ে অনেকগুলো চিকিৎসা করা যায়। আরও আছে অনেক বিস্তৃত, আগামী দিনে আরও বেশি করে আলোচনা করব। তবে জেনে রাখবেন সালফার একটা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক বলা চলে। হোমিওপ্যাথিতে অ্যান্টিবায়োটিক বলা চলে, কারণ এটা গন্ধক থেকে তৈরি। গন্ধক ওয়ান কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট, এবং এটা দিয়ে একদম কি বলবো, গ্যাস, আগুন তৈরি হয়। আপনারা ওয়েল্ডিংয়ে দেখেছেন, ফুসফুস করে আগুন, নীল আগুন বের হয়, সেখানে কিন্তু সালফারের দরকার পড়ে। ঠিক আছে, অক্সিজেন এবং কার্বাইড এই দুটো মিশিয়ে কিন্তু আগুন তৈরি করা হয়। অক্সিজেন দিয়ে আগুনটাকে তেজস্ক্রিয় করা হয়, আর সালফার দিয়ে আগুন তৈরি করা হয়। সুতরাং এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়। ঠিক আছে, আজকে তাহলে সালফার সম্পর্কে এই কথা বলে বিদায় নেব। আগামীকাল আরেকটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।